লিবিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলা অব্যাহত, পাল্টা জবাব দেওয়ার ঘোষণা গাদ্দাফির। কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমকে জেল হাজতে পাঠালো আদালত। ক্ষমতাসীনদের আশ্রয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা বস্তিগুলোর ভাড়াও লাগামহীন, প্রতিবাদ করলেই ছাড়তে হয় ঘর। আসসালামু আলাইকুম, প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আপনার সঙ্গে থাকছি ফারাজ শারমিন। শুরুতে লিবিয়া প্রসঙ্গ। পশ্চিমা হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিলেন লিবিয়া নেতা গাদ্দাফি। তার জনগণ দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। এদিকে গাদ্দাফি সরকারের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে সামরিক হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সহ পশ্চিমা বিশ্ব। নতুন করে লিবিয়ার নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ৪০টি বোমা নিক্ষেপ করা হয়েছে। একই সময় লিবিয়ার স্থলবাহিনীর উপর হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। জাবের গাজীর রিপোর্ট। কঠোর হুঁশিয়ারির পরও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে নারাজ গাদ্দাফি বাহিনীর উপর হামলা চালায় পশ্চিমা জোট। ফ্রান্সের বিমান হামলার পরপরই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এদিকে হামলার জন্য লিবিয়ার দিকে যাচ্ছে ইতালির যুদ্ধ বিমান। লিবিয়ায় বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে এক অডিও ভাষণে পশ্চিমা হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেন গাদ্দাফি। এ হামলাকে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ আখ্যা দিয়ে তা মোকাবেলায় অনুসারীদের হাতে অস্ত্র তুলে দেওয়ারও ঘোষণা দেন তিনি। যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের জন্য গাদ্দাফির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাবের গাজী, ২১ টেলিভিশন। অন্যান্য প্রসঙ্গ। শীতলক্ষ্যা নদীর উপর নতুন সেতু নির্মাণ সহ নানা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ঢাকা নারায়ণগঞ্জ যোগাযোগ নির্বিঘ্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জেলায় ২টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর মদনগঞ্জের এক জনসভায় একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ৪৫ টাকা কেজি দরে বিদেশ থেকে চাল এনে ২৪ টাকায় গরিব মানুষকে সরবরাহ করছে সরকার। এছাড়া নারায়ণগঞ্জকে সিটি কর্পোরেশনে উন্নীত করারও ঘোষণা দেন তিনি। শেখ হাসিনা বলেন, ২০২ মেগাওয়াটের ২টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সব মিলিয়ে ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এছাড়া প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা আবার নারায়ণগঞ্জকে সেই প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে দিতে চাই এবং ঢাকার সাথে নারায়ণগঞ্জের যোগাযোগ যাতে সুস্থ হয় তার ব্যবস্থাও আমরা নিয়েছি। আমরা রেল যোগাযোগের উন্নয়ন করব, রাস্তাগুলি আমরা যেগুলি ২ লেন আমরা ৪ লেনে উন্নত করে দেব এবং শীতলক্ষ্যার নতুন সেতু আমরা নির্মাণ করে দেব। আমরা সেই ব্যবস্থা নিয়েছি। আয়কর ফাঁকির মামলায় সাজাপ্রাপ্ত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কাদের নেওয়াজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর ২টায় আলাদা ৫টি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে যান শাহ আলম। এর মধ্যে ১৮টি সরকারি পরিত্যক্ত বাড়ি এবং ২১ কোটি টাকা ঘুষ লেনদেন সংক্রান্ত মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। তবে আয়কর ফাঁকির মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আয়কর ফাঁকির মামলায় বিশেষ আদালত শাহ আলমকে ৫ বছরের দণ্ড দেন। ক্ষমতাসীনদের আশ্রয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা বস্তিগুলোর ভাড়া লাগামহীন। সাধারণ নিম্ন আয়ের মানুষের বাস সেখানে। সামান্য সংস্কার করেই মালিকরা ভাড়া বাড়িয়ে দেন দ্বিগুণ। তারপরও কোনো কথা না বলে বাধ্য হয়েই সেখানে বাস করে মানুষ। প্রতিবাদ করলেই ছাড়তে হয় ঘর। জেমস মাহবুবের ধারাবাহিক রিপোর্টের ৩য় পর্ব আজ। রাজধানীর বেগুনবাড়িতে নিম্ন আয়ের মানুষের বসবাস অনেক। এখানে ঘর তৈরি হয়েছে বাঁশ আর কাঠের পাটাতন দিয়ে, আর এভাবেই বানানো হয়েছে ২ থেকে ৪ তলা। ২০ থেকে ২৫টি করে পরিবার থাকে এক এক তলায়।
এক একটি ঘরের আয়তন গড়ে 100 বর্গ ফুট। খাট বিছালেই থাকে না আর কোনো জায়গা। সিটি কর্পোরেশনের কাঁচা বাড়ির ভাড়ার হার অনুযায়ী রাজধানীতে প্রতি বর্গফুটের ভাড়া সর্বোচ্চ 10 টাকা, কিন্তু বাস্তবের ভাড়া এর চেয়ে অনেক গুণ বেশি। একটা রুম 4,000 টাকা, তার স্বামী মাছ বেচে, সে কি করে 4,000 টাকা দেয়? তাও ছোট এতটুকুন একটা রুম, একটা মানে তার একটা চৌকি পড়লে আর কিছু পড়বো না। উন্নয়নের দরকার নেই, আমাদের বাড়ি এই কাগজ দিয়ে বেঁচে রাখলো, তোমরা মনে ছেড়ে থাকো, না থাকলে চলে যাও। চারপাশের পরিবেশ থাকার উপযোগী নয়, আছে জীবনের ঝুঁকিও। মারা গেলে তাও কিছু হইব না, বাড়ি লাগার কি হইব, কিছু হইব না, বাড়ি লাগার কি বাড়ার দরকার, বাড়ার সমস্যা হইব। যে আগুন লাগলে ধরো এমনি তো কেউ বাঁচার মতন কোনো লাইন নেই আছে। ভূমিকম্প থেকে ধরতে গেলে যে বিল্ডিং এ যতটা না বাঁচবে অতটা আর কি, যারা পাঠাতো না থাকে তার চেয়ে ভালো সেফে আছে। আবার সামান্য সংস্কার করে ঘর ভাড়া বাড়ান অনেক মালিকই। এখন কত করবে? 1000-1200 দ্বিগুণ বাড়া দিবেন। তবে নিম্ন আয়ের মানুষদের আবাসন খরচ বিত্তবানদের চেয়ে মোটেও কম নয়। যারা টিনের ঘরে বসতে থাকে সেইখানে একটা আপনার ওই যে চৌকি ফেলে একটা লোক শোয়ার মতো যে ভাড়াটা দিতে হয়, সেইখানে সেই ভাড়াটা যদি হিসাব করে একটা রুমের অ্যাসেপ্টিক হিসাব করলে সেই রেটটা ওই গুলশান ভবনের ভাড়াটিদার রেটের সমপর্যায়ে পড়ে। ক্ষমতাশালীদের সাথে আতাত করে অবাধে রাজধানীতে চলছে বস্তি ব্যবসা, তাই ভাড়া বাড়ালেও প্রতিকার করার ক্ষমতা নেই কারো, তারা সবাই জিম্মি। আর বস্তিগুলো যেহেতু আনঅফিসিয়াল, সুতরাং ঢাকা সিটি কর্পোরেশন সেখান থেকে কোনো ধরনের রাজস্ব আয় পাচ্ছে না। আর জেনারেলি যারা এই বস্তিগুলো স্টাবলিশ করেছেন ওনারাই বস্তির থেকে টাকা ভাড়া উঠাই নেন। সাধারণত ঢাকা শহরে 1500 থেকে 2000 টাকা করে প্রতিটা বস্তি করতে ভাড়া নেওয়া হয়। ভাড়া বাড়ালেও নেই কোনো উপায়, আয় কম, তাই বাধ্য হয়ে থাকতে হয় এখানে। তাদের দেখার যেন কেউই নেই। জেপসন মাহবুব, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্ল্যাক হর্স বিশ্বকাপ ক্রিকেটের খবর। চেন্নাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের 268 রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ খবরে ক্যারিবিয়ানদের সংগ্রহ 2 উইকেটে 150। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে যুবরাজের সেঞ্চুরি ও বিরাটের হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে 269 রানের টার্গেট দিয়েছে ভারত। শততম সেঞ্চুরি করার স্বপ্ন এ ম্যাচে পূরণ হল না লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের। মাত্র 2 রান করে রামপুলের বলে সাজঘরে ফেরেন তিনি। 51 রানে গম্ভীরের উইকেট চাপে ফেলে স্বাগতিকদের। এরপরই ত্রাতা হয়ে দেখা দেন বিরাট ও যুবরাজ। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে 59 রানে আউট হন বিরাট। যুবরাজ বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে 10-4 ও 2-6 113 রানে আউট হন। এরপর দ্রুত কয়েকটি আউট হলে শেষমেশ 5 বল হাতে থাকতেই গুটিয়ে যায় ভারত। রামপল ক্যারিয়ারের প্রথম 5 উইকেট নেন। জবাবে খেলতে নেমে 34 রানের মাথায় এডওয়ার্ডের উইকেট হারালেও স্মিথ ও ব্রাভোর ব্যাটে প্রতিরোধ করে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাভো 22 রান করে আউট হলেও স্মিথ তুলে নেন বিশ্বকাপ ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পর বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। বলা হচ্ছে সময় এসেছে দল নিয়ে নতুন করে ভাবার। ব্যাটিং ব্যর্থতাকেই হারের মূল কারণ বলে মনে করেন সাবেক অধিনায়করা, তাই ব্যাটিং নিয়ে বিশেষভাবে কাজ করার পরামর্শ তাদের। আবু হুরায়রা তামিমের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 58 রানে অল আউট হয়ে লজ্জাজনক হার। এরপর ইংল্যান্ড বদের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছিল টাইগাররা। আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে 78 রানে অল আউট হয়ে হারের পর শেষ হয়ে যায় সাকিবদের স্বপ্নের বিশ্বকাপ মিশন। সর্বোচ্চ পর্যায়ে ভালো ফলাফল করতে ঘরোয়া ক্রিকেটের উন্নয়নের বিকল্প নেই বলে মনে করেন 2003 বিশ্বকাপ ক্রিকেট দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাতীয় দলের জন্য বেশি সংখ্যক বিকল্প খেলোয়াড় তৈরির তাগিদও দেন তিনি। আমার কাছে কিছু শর্টস খেলা দেখে মনে হয়েছে আমরা এই উইকেটের এগেনস্টে খেলেছি, বলের এগেনস্টে আমি বলবো, উইকেটের এগেনস্টে। আমি যখন আমার ব্যাটসম্যানদের আউট দেখলাম প্রথমে কয়েকজনের, দেখার পরেই কিন্তু পিক করে ফেলা উচিত পরের ব্যাটসম্যানদের জন্য। আমি এই শর্টসটা খেলবো না। হারটাও যদি সুন্দর হতো আমার মনে হয় আমরা দর্শকরা খুবই হ্যাপি হতাম। অন্যদিকে বিশ্বকাপ ক্রিকেট দলের ব্যর্থতার জন্য অনভিজ্ঞতাকেও দায়ী করেন 2007 বিশ্বকাপ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি মনে করেন শুধু বিশ্বকাপ নয়, যে কোনো প্রতিযোগিতামূলক খেলাতেই প্রত্যাশার চাপ থাকবে। এই চাপ নিয়েই খেলোয়াড়দের খেলতে হবে। চরম ব্যর্থতা দায়ভার শুধু খেলোয়াড়দের একার নয়, কোচকেও নিতে হবে বলে তিনি মনে করেন। আউট অফ 6 গেম আপনি যদি 2টি ম্যাচে বিলো 100 আউট হয়ে যান তাহলে কিন্তু আপনার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন সবাই তুলবে। প্রত্যাশার চাপ আপনি শুধু ওয়ার্ল্ড কাপ না, যে কোনো খেলা খেলতে গেলেই থাকবে। তো সেই চাপ যদি আমরা নিতে না পারি আমরা কখনোই ভালো দল হতে পারবো না। সকল ব্যর্থতা ভুলে নতুন করে জ্বলে উঠবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা সবার। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা।
বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের স্মরণে দেশব্যাপী দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি ঘোষিত 5 দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদল। বক্তারা বলেন, বিএনপিতে খন্দকার দেলওয়ার হোসেনের অভাব পূরণ হবে না। তার রাজনৈতিক দূরদর্শিতার কারণেই 111 সরকারের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এবার আমাদের বিশেষ আয়োজন অনুসন্ধান। যা পারো হাতিয়ে নাও, এই যেন রাজধানীর প্রাইভেট ক্লিনিকগুলোর মূল লক্ষ্য। রোগীর চিকিৎসা নয়, কত টাকা খসানো যায় সেটাই প্রধান। সরকারি হাসপাতালগুলো ঘিরে যেসব ক্লিনিক গড়ে উঠেছে সেগুলোতে নেই চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা, নেই পরিবেশও। ফারুক হোসেনকে সাথে নিয়ে মাহাতির ফারুকের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। আমার 5 তলা দিয়ে পড়ে গেছিলাম। ভবন থেকে পড়ে গিয়েছিল এই রোগী। চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে গিয়েছিল, এখন কথিত উন্নত চিকিৎসার জন্য আছেন এই প্রাইভেট ক্লিনিকে। সরকারি হাসপাতালে এই হাসপাতাল ভালো, যাই বন্ধ পাইছি। এরপরে আমরা এই দিয়েছি। সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায় তার। তিনি বলছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা পাননি, পেয়েছেন অবহেলা। এখন চিকিৎসা করাচ্ছেন প্রাইভেট ক্লিনিকে। চিকিৎসা এ পর্যন্ত খরচ করেছেন প্রায় 2 লাখ টাকা। সরকারি হসপিটালে, হাসপাতালে না, ওখানে আমার ভাই আছে, বড় ভাই, ওখানে নেই। ওখানে চিকিৎসা ভালো না, কত হাজার টাকা দেওয়া হয়েছে, আর তারপরে ওই যে 2 লাখ 2.5 লাখের মতো খরচ হয়েছে। ভাড়া বাড়িতে চলছে এই হাসপাতালটি। দুর্গন্ধে টেকা দেয় এখানে, নেই প্রয়োজনীয় ডাক্তারও। কর্তব্যরত ডাক্তার বললেন, তিনি একাই চিকিৎসা দেওয়ার কাজ করেন এবং এ প্রতিষ্ঠানের একজন অংশীদারও বটে। অপর্যাপ্ত নাই, একজন থাকলে পারে যথেষ্ট। এখানে মাত্র 10টা বেড, তো 10টা বেডের একজন ফিজিশিয়ান ওকে, এটা অসুবিধা হয় না। রোগীরা চিনে কিভাবে এটা বলা মুশকিল, তবে তারা আসে, হাসপাতালে আসে। অনেক সময় দেখা যায় হাসপাতালে ভিড়, মানে ভিড়, লাইন, এগুলা নানা রকম তাদের যে হয়রানি, এগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য হয়তো সাধারণত আসে এখানে। রাস্তার ওই পারে এই স্বল্প কয়েকটি গলিতে আপনার প্রায় 20-25টি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যাদের মুনাফার হার অতি বেশি। আর তাদের মুনাফার মূল উৎস এই পারের সরকারি হাসপাতালগুলো, যেখানে রয়েছে হৃদরোগ, পঙ্গু, শিশু হাসপাতালের মতো বড় বড় সরকারি হাসপাতাল। আর এই হাসপাতালগুলো ভিত্তি করে তারা মুনাফা লুটে নিচ্ছে রোগীদের কাছ থেকে। আর রোগীরাও সরকারি হাসপাতালের সেবা না পেয়ে তাদের কাছেই যেন আশ্রিত হচ্ছে প্রতারণার এই নতুন মাত্রায়। মাহাতির ফারুকি, 21 টেলিভিশন, ঢাকা। পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। শেষ পর্যন্ত একতরফাভাবেই শেষ হলো বিজিএমইএ নির্বাচন। প্রহসনের নির্বাচন উল্লেখ করে এতে অংশ নেয়নি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বাধীন ফোরাম প্যানেল। তবে বিজিএমইএ সভাপতি আব্দুল সালাম মুর্শিদি জানিয়েছেন, ফোরাম প্যানেল নির্বাচন বর্জন করেছে, এ ধরনের লিখিত কোনো আবেদন তারা পাননি। আর নির্বাচন কমিশন দাবি করেছেন, ভোটার তালিকায় এখন আর কোনো অসঙ্গতি নেই, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে বলেও দাবি করা হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের 9 দিন পেরিয়ে গেলেও জাপানে মৃতের সংখ্যা বাড়ছে। শুধু মিয়াগি প্রদেশেই 15,000 মানুষের মৃত্যুর সংখ্যা আশঙ্কা করা হচ্ছে। এর ফলে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়ে যাবে। শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামির 9 দিন পর বিধ্বস্ত একটি ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরো 2 জনকে। এদিকে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিপর্যয় রোধের চেষ্টায় কিছুটা সাফল্য পেয়েছে জাপান, তবে এখনো নিচু মাত্রার তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে। অন্যদিকে খাবারে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে, এই আশঙ্কায় ফুকুশিমা এলাকায় উৎপাদন বন্ধের কথা ভাবছে কর্তৃপক্ষ। ক্লেমন ওয়ার্ল্ড কাপ এক্সক্লুসিভ মোমেন্টস।
দর্শক, গতকাল বিশ্বকাপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 206 রানে হেরে গেছে বাংলাদেশ। অপর ম্যাচে পাকিস্তানের কাছে 4 উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। দুটি খেলায় মোট রান হয়েছে 716 এবং উইকেট পড়েছে 34টি। চলুন এক নজরে দেখে আসি দুটি খেলার উল্লেখযোগ্য মুহূর্তগুলো। এর সাথে শেষ করছি রাতে নজরে কিছু সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। লিবিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলা অব্যাহত, পাল্টা জবাব দেওয়ার ঘোষণা গাদ্দাফির। কর ফাঁকি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমকে জেল হাজতে পাঠালো আদালত। ক্ষমতাসীনদের আশ্রয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা বস্তিগুলোর ভাড়াও লাগামহীন, প্রতিবাদ করলেই ছাড়তে হয় ঘর। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, এছাড়া লগ ইন করুন 21-tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। ফারহাদ শামীম বিদায় নিচ্ছে।